বাংলাদেশের একটি ছোট্ট শহর নড়াইল। তাঁরই কোল ঘেঁষে বয়ে চলেছে নদী চিত্রা। সে নদীর অপার সৌন্দর্য দেখলে মুহূর্তে কানে বেজে ওঠে সেই গান। ছোট্ট নদীটি, পটে আঁকা ছবিটি। সেই নদী পাড়ের একটি গ্রামের নাম মাছিমদিয়া। আর এই গ্রামেরই একজন রাজমিস্ত্রি শেখ মেসের আলী। 1923 সালের 10ই আগস্ট রাজমিস্ত্রির হতশ্রী সংসারে জন্ম হল এক ছেলে সন্তানের। বাবা মেসের আলী তার নাম রাখলেন লাল মিয়া। চিত্রার পাড়ে প্রকৃতির কোলে শিশুলাল বেড়ে উঠতে লাগলেন। চিত্রার অপার সৌন্দর্য আর গভীরতা ছিল তার দুনয়নে। সারা অস্তিত্ব জুড়ে ছিল নতুন কিছু আবিষ্কারের নেশা, নতুন সৃষ্টির উদ্দীপনা। মাত্র 5 বৎসর বয়স থেকেই শিশুলাল পিতার বিভিন্ন নির্মাণ কাজে সঙ্গে থাকতেন। কারণ শৈশবে মায়ের মৃত্যু হলে মাতৃহারা সন্তানকে পিতা মেসের আলী সব সময় কাছে কাছে রাখতেন। তৎকালীন নড়াইল জমিদার বাড়িতে বিভিন্ন দেওয়াল গাত্রে সৃষ্ট শিল্পকর্ম শিল্পীর পিতার হাতে তৈরি। সুলতান তার পিতাকে স্থপত্য শিল্পী ভাবতে ভালোবাসতেন। তার পিতার এই সকল শৈল্পিক কাজ তাকে ছবি আঁকতে প্রভাবিত করে এবং সেই প্রভাব থেকে তিনি ছবি আঁকতে শুরু করেন। 1928 সালে পিতা মেসের আলী তাকে নিয়ম মাফিক অন্য 10 জন বালকের মতো নড়াইল আশ্রম স্কুলে প্রাথমিক শিক্ষার জন্য ভর্তি করে দেন। শুরু হয় লালের শিক্ষা জীবন। কিন্তু পাঠশালার বাঁধা ধরা নিয়ম কখনোই তাকে টানেনি। স্কুল ছুটি শেষে সবাই যার যার বাড়িতে ফিরে গেলেও প্রায়ই দেখা যেত লাল মিয়া বাড়িতে ফিরে যায়নি। স্কুল গৃহের এক কোণে বসে অথবা চিত্রা নদীর তীরে বসে আপন মনে ছবি এঁকে চলেছেন। রং হিসেবে বেছে নিয়েছেন হলুদ, কয়লা ও পুঁইশাকের বেচির রং। একদিন লাল মিয়ার প্রিয় শিক্ষক রঙ্গলাল দাস তাকে বললেন, লাল, আমি আমার গ্রামের বাড়ি ফিরে যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে? কারণ রঙ্গলাল দাস ক্লাসে শিক্ষাদানের সময় প্রায় লক্ষ্য করতেন লাল পাঠে মনোযোগ না দিয়ে সমস্ত সময় হিজিবিজি এঁকে চলেছে। একদিন তিনি বিস্মিত হয়ে লক্ষ্য করলেন তার খাতার সমস্তটাই অসাধারণ পেন্সিল স্কেচে পূর্ণ। নিজে শিল্পী হওয়ায় তার আর বুঝতে বাকি রইল না এই এলোমেলো পেন্সিল স্কেচের মধ্যে লুকিয়ে আছে বিপুল শিল্প সম্ভাবনা। লাল মিয়া শেষ পর্যন্ত তার শিক্ষকের প্রস্তাবে রাজি হয়ে তার সাথে তার গ্রামের বাড়ি গেলেন। শিক্ষক রঙ্গলাল দাসের গ্রামের ছোট্ট বাড়িতে সূচনা হলো লাল মিয়ার জীবনের নতুন অধ্যায়। তিনি তার শিক্ষককে গুরুপিতা আর শিক্ষকের স্ত্রীকে গুরু মাতা বলে সম্বোধন করলেন। গুরুমাতা মাতৃহীন লাল মিয়াকে নিজের সন্তানের মমতায় বুকে টেনে নিলেন। স্কুলের পাঠ্য বইয়ের প্রতি লাল মিয়ার একেবারেই আগ্রহ ছিল না। কাজেই লাল মিয়া গুরুপিতার কাছে ছবি আঁকা শিখতে থাকেন। রঙ্গলাল দাস তার শিল্পী জীবনের অতৃপ্তি ঘোচাতে চাইলেন ছাত্রের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে। লাল মিয়ার সাথে ছবি আঁকা শিখতেন গুরুপিতার বড় মেয়ে অরোরা। লাল মিয়ার আঁকা ছবি মূর্ত হয়ে উঠত অরোরার হাতের সেলাইয়ের অপূর্ব কারুকার্যে। এভাবেই তারা চলে আসে একে অপরের খুব কাছাকাছি, গড়ে ওঠে নিবিড় ভালোবাসা। গুরুপিতা তাদের সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারলেন না। অন্যত্র বিয়ে হয়ে গেল অরোরার। খুব আঘাত পেলেন লাল। ফিরে এলেন আবার চিত্রার পাড়ে নিজ গ্রাম মাছিমদিয়া। 1938 সাল। কোনোভাবেই আর দিন কাটতে চায় না। অরুণ রায়ের উৎসাহে কলকাতা আর্ট কলেজে ভর্তি হওয়ার বাসনায় নড়াইলের জমিদারদের এক শরিক ডিএন রায়ের সাথে দেখা করলেন। অরুণ রায় জমিদার বাবুর ভ্রাতুষ্পুত্র, কলকাতায় আর্ট কলেজে পড়ত।
ছুটিতে মাঝে মাঝে নড়াইলে এসে লালকে ছবি আঁকতে উৎসাহিত করত। কলকাতায় তার কাছে ছবি আঁকা শেখার ইচ্ছা। সকলের অগোচরে লাল মিয়া কলকাতার উদ্দেশ্যে যাত্রা করলেন। স্মৃতি চিহ্ন স্বরূপ সঙ্গে নেন অরোরার উপহার দেয়া একখানা নকশি কাঁথা, যা তিনি নিজের বালিশের উপর ব্যবহার করতেন। কলকাতায় লাল উঠলেন নড়াইলের জমিদারদের কাছারি বাড়িতে। একদিন আর্ট স্কুলে ভর্তি হওয়ার জন্য ইন্টারভিউ দিলেন এবং প্রথম হলেন। কিন্তু সমস্যা হলো, আর্ট স্কুলে ভর্তির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিকুলেশন তার নেই। ফলে ডিএন রায়ের পরামর্শে বিখ্যাত শিল্প সমালোচক শাহেদ সোহরাওয়ার্দীর কাছে ছুটলেন। তিনি তখন গভর্নিং বডির সদস্য। তার সুপারিশে লাল আর্ট স্কুলে পড়ার সুযোগ পেলেন। শাহেদ সোহরাওয়ার্দীর তার নাম পরিবর্তন করে এস.এম. সুলতান রাখলেন। সেটা 1941 সালের কথা। এই প্রতিষ্ঠানে বছর তিনেক শিল্পকলার কলাকৌশল রপ্ত করে তিনি চূড়ান্ত পরীক্ষা না দিয়েই পালিয়ে যান 1944 সালে। সেই থেকে শুরু হয় তার পাখির মতো এলোমেলো জীবন। এদেশ সেদেশ কিছুকাল ঘুরে বেড়িয়ে কাশ্মীরের পাহাড়ে উপজাতীয়দের সাথে বসবাস শুরু করেন এবং তাদের নিয়ে ছবি আঁকতে শুরু করেন। এক কানাডিয়ান মহিলা মিসেস হাডসনের সহযোগিতায় 1946 সালে সিমলাতে তার প্রথম চিত্র প্রদর্শনী হয়। প্রদর্শনী উদ্বোধন করেন কাপুরতলার মহারাজা। 1947 সাল পাকিস্তানের লাহোরে আসেন লাল এবং পরে করাচিতে অবস্থান করেন। নাগি, চুগতাই, শাকের আলী, শেখ আহমেদ প্রভৃতি শিল্পী ও পণ্ডিত লোকের সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব হয়। 1948 সালে লাহোরে প্রথম একক চিত্র প্রদর্শনী হয়। উদ্বোধন করেন মিস ফাতিমা জিন্না। 1950 সাল এস.এম. সুলতান চিত্রশিল্পীদের আন্তর্জাতিক কনফারেন্সে পাকিস্তান সরকারের প্রতিনিধি হিসাবে যোগদানের জন্য আমেরিকা গমন। পরে নিউ ইয়র্কে, বোস্টন, ওয়াশিংটন, শিকাগো প্রভৃতি জায়গা ভ্রমণ করেন ও চিত্র প্রদর্শনী করেন। এরপর শিল্পী ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমালেন। লন্ডনে বেশ কয়েকবার একক, যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করলেন তিনি। সে সময় তিনি ভিক্টোরিয়া এম্বাঙ্কমেন্ট এ অনুষ্ঠিত বিশিষ্ট সমকালীন শিল্পীদের যৌথ প্রদর্শনীতে অংশ নেন। উল্লেখ্য, পাবলো পিকাসো, সালভেদর দালি, ব্রাক, পল ক্লি প্রমুখের মতো খ্যাতিমান শিল্পীদের ছবির সাথে সুলতানের ছবি একসাথে প্রদর্শনীতে স্থান পায়। সুলতানই এশিয়ার একমাত্র শিল্পী যিনি এই বিরল গৌরবের অধিকারী। সুলতানের চিত্রকর্মের মূল বিষয়ই মানুষের সাথে মাটি এবং জলের সম্পর্ক। তার পেশিবহুল নারী পুরুষগুলো সব আকর্ষণের কেন্দ্রবিন্দু। তার অতিকায় নারী পুরুষ বাস্তবের অনুকৃতি নয় মোটেও। আর এখানেই তার ছবির লিটারেরি ইন্টারেস্ট নিহিত। সুলতানের মতে আমাদের কৃষকরা ক্ষীণকায় নয় মোটেও। দীর্ঘ শোষণ শাসনে তারা তাদের স্বাস্থ্য হারিয়েছে। একজন ভিশনারি হিসেবে তিনি তাদের সেই হারানো স্বাস্থ্যের পুনরুদ্ধার চান। আজীবন এক ইউটোপিয়ার সন্ধানে ব্যাপৃত ছিলেন তিনি। 1953 সাল বিশ্বের বিভিন্ন দেশে তার প্রায় 20টি প্রদর্শনী শেষে দেশের মাটিতে ফিরে আসেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতান। মায়ের ডাক শুনতে পেলেন, শিকড়ের গন্ধ তার নাকে এলো, মাটির টানে অস্থির হয়ে উঠলেন সুলতান। সোজা চলে এলেন জন্মভূমির নড়াইলে মাসিমদিয়া গ্রামে, চিত্রা নদীর তীরে সেই মাটির কাছে। দীর্ঘ চুল কাঁধ পেরিয়ে পিঠে ঝুলছে, কালো রঙের লম্বা আলখেল্লা পায়ের গোড়ালি অবধি, হাতে আড় বাঁশি, মুখে বাঁকা হাসি। ছোট ছেলেমেয়েরা পিছে লেগে গেল বিচিত্র রূপী এই বংশী বাদককে দেখে। এ যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। দেশে ফিরে শিল্পী সুলতান সমাজের সুযোগ সুবিধা হতে বঞ্চিত হন। প্রাতিষ্ঠানিক সনদ নেই বলে আর্ট কলেজে শিক্ষকতার সুযোগ থেকে বঞ্চিত হলেন। পৈতৃক ভিটাও বেদখল হয়ে যায়। দীর্ঘদিন শিল্পী তুলিতে আর রং লাগাননি।
কারণ হতে পারে এ সমাজের প্রতি অভিমান, হয়তো কোনো দুঃখবোধ, বা এটা শিল্পীর খেয়াল। মূলত এই সময় শিল্পী জীবজন্তুর প্রতি আকৃষ্ট হন এবং জীবজন্তুর প্রেমী হয়ে ওঠেন। এই সময়কালে তিনি নড়াইল শিব মন্দিরে বসবাস করতে থাকেন। ভাবুক প্রকৃতির মানুষ তিনি। ছোটবেলা থেকে তিনি খুব ভালো বাঁশি বাজাতে পারতেন। একদিন চিত্রা নদী পার হয়ে সুলতান গেলেন মামার বাড়ি। সুলতান মামাকে বললেন, একটা কিছু করতে চাই, আর এজন্য দেশে ফিরে এলাম। ঢাকায় কিচ্ছু হলো না, আমার একটু জায়গা দরকার। মামা তাকে জঙ্গলের মধ্যে একটা জায়গা দিলেন। গ্রামের কিছু উঠতি বয়সের ছেলেদের দল নিয়ে সুলতান হই হই করে জঙ্গল পরিষ্কার করে ফেললেন। ওই জঙ্গলের ভেতর রাত কাটাবেন বলেও জানালেন। ছেলের দল ভাবল সুলতান ঠাট্টা করছেন। পরে দেখা গেল সুলতান সত্যিই ওই দুর্গের মতো জায়গাতেই রাত কাটালেন। সারা রাত বাঁশি বাজালেন। আস্তে আস্তে পুরো বাঁশির তানটি মিলিয়ে যাচ্ছে। ধীরে, খুব ধীরে ভোরের সূর্য উঠছে। নন্দন কাননে প্রতিষ্ঠিত হলো সুলতানের স্বপ্নের স্কুল। শিল্পী দীর্ঘদিন ছবি আঁকেন না, ব্যস্ত সময় কাটান স্কুলগুলোর উন্নয়নের জন্যে। গ্রামের শিশু কিশোরদের সাধারণ শিক্ষা প্রদানের জন্য 3টি স্কুল প্রতিষ্ঠা করলেন। নন্দনকানন প্রাইমারি স্কুল, নন্দনকানন হাই স্কুল। এরপর 1969 সালে নড়াইল সদরে স্থাপন করলেন কুড়িগ্রাম ফাইন আর্ট স্কুল। স্বাধীনতার পরবর্তী 1973-এ যশোরে গড়ে তোলেন একাডেমি অফ ফাইন আর্ট স্কুল, বর্তমানে যার নাম চারুপীঠ। অনেকেই সুলতানকে অভিযোগ করে বলতো, আপনি চিত্রকলার আধুনিকতার অনুসারী নন। আধুনিকতার সংজ্ঞা অনেক ব্যাপক। এ যুগে যা নতুন তাই আধুনিক, আজ যা আধুনিক কাল তা পুরাতন, আর পুরাতন কাজ বাতিল নয়। আমার কাজ চিন্তা চেতনায় শৈলীতে অবশ্যই আধুনিক। হ্যাঁ, আমি টিনের ঘর আঁকি না, দালান আঁকি না, ওই রকম আধুনিক গ্রাম আমি আঁকি না। তিনি বলেন, রিলিফের টিনে গ্রাম সাদা সাদা করে দিলেই গ্রাম মডার্ন হয়ে যায় না। ওই টিন, ওই দালান আমার কৃষকের নয়। আমার দেশের কৃষক বহু যুগ ওই নারিকেল খেজুর গাছের নিচে কুড়ে ঘরে থাকে নেংটি পরে। 1976 সাল ঢাকার শিল্পকলা একাডেমি আয়োজন করল সুলতানের একক চিত্র প্রদর্শনী। আবার শহরের লোকজন হুমড়ি খেয়ে পড়লেন চিত্র প্রদর্শনীতে। বাংলার নৈসর্গিক রূপ, মানুষের জীবন ধারণ, সর্বোপরি বাংলার সংগ্রামী কৃষককুলের জীবনের ছবি দেখতে। স্বাধীন বাংলাদেশে তাই প্রথম চিত্র প্রদর্শনীর মাধ্যমে আবার সবাই নতুন করে আবিষ্কার করলেন সুলতানকে। অদ্ভুত বিচিত্র ছিল সুলতানের বন্ধু বান্ধবদের পরিমণ্ডল। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে সমাজের নিম্ন স্তরের মানুষ ছিল সুলতানের বন্ধু। সবার সাথে তিনি মিশতে পারতেন। মন চেয়েছে শরৎ বা হেমন্তের উজ্জ্বল রঙিনে ভরে সুলতান বেরিয়ে পড়তেন। সাথে থাকতো কবিতার বই, ফ্লাক্সে লাল চা, সঙ্গে কিছু গুণমুগ্ধ ভক্ত। সুলতান চলে যেতেন শহরের ব্যস্ততা ছাড়িয়ে গ্রামের মধ্যে, ফাঁকা মাঠের প্রান্ত ঘেঁষে অথবা নির্জন কোনো ঝোপঝাড়ের গাছতলায় বসতেন। চলত কবিতা পাঠের আসর, ছবি আঁকা, সাথে থাকতো সুলতানের বাঁশি। কেটে যেত ঘন্টার পর ঘন্টা। শিল্পকর্ম ছাড়াও সুলতান বাজাতে পারতেন তবলা, পায়ে ঘুঙুর বেঁধে শাড়ি পরে অদ্ভুত নাচতেন। পথ হাঁটাতেই ছিল তার আনন্দ। হাঁটো আর সারা শরীরে মেখে নাও প্রকৃতির পরশ, উপলব্ধি করো, আবার দেখো, এগিয়ে চলো, এগিয়ে যাও। এভাবেই পথ হাঁটতেন সুলতান। 1982 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বায়োগ্রাফিক্যাল সেন্টার সুলতানকে ম্যান অব অ্যাচিভমেন্ট এর সম্মানে ভূষিত করেন। এই বছরই শিল্পী 21 পদক লাভ করেন। 1984 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সুলতানকে আর্টিস্ট ইন রেসিডেন্স এর সম্মানে ভূষিত করেন।
1986 সালে ঢাকায় শিল্পকলা একাডেমি আয়োজিত এশিয়ান দ্বিবার্ষিকী ফাইন আর্টসের যে প্রদর্শনী হয় তার প্রধান বিচারক হিসেবে ছিলেন এস.এম. সুলতান। এই বছরই তিনি বাংলাদেশ চারুকলা শিল্পী সংসদ সম্মাননা পুরস্কার পান। 1987 সাল ঢাকাস্থ জার্মান সাংস্কৃতিক কেন্দ্র আয়োজন করে সুলতানের একক চিত্র প্রদর্শনী। এরপর 1993 সালে শিল্পী স্বাধীনতা পদক লাভ করেন এবং তার পরপরই বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের সাথে যৌথ প্রদর্শনীতে অংশ নেন। শিল্পী এদেশের শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে বিপুলভাবে আশাবাদী ছিলেন। তিনি বিশ্বাস করতেন এই অফুরন্ত সম্পদকে কাজে লাগাতে আর্ট স্কুলগুলি রয়েছে বিশেষ দায়িত্ব ও ভূমিকা। তিনি বলতেন, শিল্প মাধ্যম দিয়ে আমরা আন্তর্জাতিকভাবে নিজেদের প্রতিষ্ঠা ও পরিচিতি লাভ করতে পারি। চিত্রা নদীর পাড়ে সুলতানের বাড়ি শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক মনাদের তীর্থকেন্দ্র। চিরকুমার এই শিল্পীর বাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা ও একটি ছোট্ট চিড়িয়াখানা। বাংলার গ্রামের স্নিগ্ধ ছায়ায় শিশুদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন শিশু স্বর্গ। সুলতানের ইচ্ছা ছিল তার শিশু স্বর্গে গড়ে উঠবে আগামী প্রজন্মের ভবিষ্যতের বড় মানুষের সৃজনশীলতা। এই শিশু স্বর্গই ছিল সুলতানের সারা জীবনের স্বপ্ন। প্রতি শুক্রবার শিশু স্বর্গের শিশুদেরকে নিয়ে তিনি নিজে ছবি আঁকা শেখাতেন। প্রায় 100 শিশু শিশু স্বর্গের সদস্য। এদের ভ্রাম্যমাণ চিত্র পাঠশালার জন্য সুলতান 12 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেছিলেন নৌকা। 62 ফুট দীর্ঘ এবং 15 ফুট চওড়া সুন্দরী কাঠের সুদৃশ্য ইঞ্জিন চালিত এই ভাসমান চিত্র পাঠশালায় 400 ক্ষুদে শিল্পীরা একসঙ্গে রং তুলির সংস্পর্শে শৈল্পিক মেধাকে প্রকাশিত করতে পারত। অজপাড়াগাঁয়ের শিশু লাল মিয়া শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব পেরিয়ে চারুশিল্পী এস.এম. সুলতান পৌঁছে যান জীবনের শেষ প্রান্তে। ঝাঁকড়া চুলের আউলা বাউলা মানুষ জীবনের শেষ দিনগুলো কাটছিল শিশু স্বর্গে শিশুদের নিয়ে। 60-এর দশকের লাল ভাই, 80-র দশকের লাল কাকু আজ 93-এর দাদুতে পরিণত হয়েছে। এই প্রজন্মের সকলের কাছে শিল্পী দাদু বলে পরিচিত। যে শিশু সুন্দর ছবি আঁকে, তার গ্রামের ছবি আঁকে, সে সুন্দর ফুলের ছবি আঁকে, তার জীবজন্তুর ছবি আঁকে, গাছপালার ছবি আঁকে, সে কোনোদিন অপরাধ করতে পারে না, সে কোনোদিন কাউকে ব্যথা দিতে পারে না। মানুষ যখন নিঃসঙ্গ হয়ে যায়, যখন নিরুপায় হয়, তখন তার মধ্যে এই ভাবটা সৃষ্টি হয়, এমটিনেস। যখন সে ফিল করে যে, যেমন গরিব মানুষ রোগগ্রস্ত, চিকিৎসার পয়সা নেই, আল্লাহর পরে ডিপেন্ড করে, আল্লাহ তুমি বাঁচাও, না হলে আমাদের রোগী বাঁচে না। আমাদের শিল্পের ধারা নিশ্চয়ই বদলাতে হবে, না হলে এই আশা আমরা কি করে করব যে শিল্পবিদ্যা চর্চায় মানুষের চরিত্র গঠন হয়। শিল্পীর সেবায় সবসময় নিয়োজিত ছিল নিহার বালা। 1994 সালে 7 জানুয়ারি থেকে 16 জানুয়ারি ঢাকার গ্যালারি টোনে ছিল লাল মিয়ার শেষ চিত্র প্রদর্শনী। জীবনের সমস্ত সময়কে ব্যয় করে জাতির জন্য একটা ইতিহাস রেখে গেলেন শিল্পী এস.এম. সুলতান। 1994-এর অক্টোবরে যখন তিনি শেষবার অসুস্থ হয়ে শয্যা ছিলেন, তখন তিনি তার গুরুমাতাকে দেখতে চান। গুরুমাতা তাকে দেখতে ছুটে যান নড়াইলে তার চিত্রশালায়। আগের মতোই তিনি গুরুমাতার সঙ্গে কথা বলেন এবং জানতে চান কেমন আছে অরোরা। কিন্তু কিছুদিন পূর্বেই অরোরা চলে গেছে এই দৃশ্যমান জগতের অন্তরালে, যেখান থেকে কেউ জানাতে পারে না কেমন আছে সে। 1994 সালে 10 অক্টোবর
বিকেল 4:35 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তবু তিনি বেঁচে রইলেন আমাদের মাঝে, জাতির জন্য রেখে যাওয়া তার অগণিত মূল্যবান কাজে। জন্মভূমির নড়াইলে চিত্রার কোলে চিরনিদ্রায় শায়িত রয়েছেন বিশ্ববর্ণে চিত্রশিল্পী এস.এম. সুলতান ওরফে লাল মিয়া। আর কোনো দিন তিনি এমন করে বাংলার কৃষকদের ছবি আঁকবেন না, চিত্রা নদীর ছবি আঁকবেন না, কেউ এমন করে গভীর রাতে বাঁশির সুরে মাতাল করে তুলবেন না। কোনো দিন তার চিড়িয়াখানার সন্তানদের আদর করবেন না। শিশু স্বর্গের চত্বরে শুয়ে আছেন চিরনিদ্রায়, যেন শিশু স্বর্গের শিশুদের সব সময় বলছেন, তোমরা এগিয়ে যাও, আমি তো তোমাদের সাথেই আছি দাদু।